আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই গরমের দিনে আমরা 46তম বিশেষ পরীক্ষা যারা দিয়েছি, আশা করি সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছেন। আজকের পরীক্ষার গণিত এবং মানসিক দক্ষতা অংশের 15-15-30টা যে প্রশ্ন আসছিল, এই প্রশ্নগুলোর সমাধান আমরা দিব। তো যারা পরীক্ষা দিয়ে আসলেন তাদের কাছ থেকে জানতে চাই একটু পরীক্ষার প্রশ্নগুলো কেমন ছিল। 30টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন খুব ইজিলি সমাধান করা সম্ভব ছিল। আচ্ছা, আমরা শুরু করতে পারি। ওকে, স্ক্রিনে আপনারা প্রশ্নগুলো দেখেন। নিচের কোন ভগ্নাংশটি 3/2 হতে বড়? আমাদের যে বেসিক ম্যাথ বইয়ের ভগ্নাংশের ছোট বড় প্রশ্ন টপিকটা আছে, এই টপিকে সর্বপ্রথম এই প্রশ্নটা দেওয়া আছে, ঠিক আছে? তো আশা করি এটা পারার মতো প্রশ্ন ছিল। মানসিক দক্ষতা আগে দেখেন, মানসিক দক্ষতা সহ সবগুলোই দেখা দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আপনারা একটু কানেক্টেড থাকেন। তো আসি, এই প্রশ্নটা পরীক্ষার হলের উপযোগী সমাধানের স্টাইলটা হবে এইরকম যে 3/2 মানে আমরা যদি পার্সেন্টেজে চিন্তা করি, এটা কিন্তু 66.63%। তো এখানে বলছে কোন ভগ্নাংশ এত থেকে বড়, তাহলে 50-এ যদি 33 হয়, 100-তে হবে 66। 5/3 মানে হচ্ছে 60%। 27-এর 13 কত পার্সেন্ট বাড়ি করা যাচ্ছে না, তাই না? কিন্তু একটু ভাবি, 13 এর ডাবল হচ্ছে 26। যদি 26 হইতো তাহলে 13 হয়তো 50%। এখানে 27-এর 13, তার মানে অর্ধেকের থেকেও কম, তার মানে 50%-এর থেকেও কম। তাহলে দেখেন এগুলো কোনোটাই 66.63%কে ক্রস করতেছে না, শুধুমাত্র খ নাম্বারটা করবে। কেন? কারণ দেখেন 11-এর উপরে 8 আছে না, মনে করেন এখান থেকে 1 বাদ দিই, এখান থেকেও 1 বাদ দিই, মানে 10-এর উপরে 7। আচ্ছা, এখন এত এইভাবে কেন চিন্তা করতেছি? কারণ হচ্ছে কি যে এইখানে অপশনগুলো খুব কাছাকাছি দেওয়া নাই, ঠিক আছে? এই কারণে কনফিডেন্সের সাথে বলা যায় যে এটা 70%-এর থেকে বেশি হবে। এই প্রশ্নটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, 3/2 থেকে বড়। এটা আড়াআড়ি গুণ করে করা যায়, ঠিক আছে, হরগুলোকে সমান করে করা যায়, কিন্তু এইটা সব থেকে সহজ। এবং আমি যখন ক্লাসে করাইছি আমাদের ভগ্নাংশের ছোট বড়, এই প্রশ্নটা এইভাবেই সমাধান করে দিছিলাম। এটা 37তম বিসিএসে জাস্ট কিছু ডিজিট, এখানে 31 ছিল, এখানে মনে হয় 9 ছিল, এরকম ভিন্ন ভিন্ন ডিজিট চেঞ্জ করে দিয়ে আসছে। 37তম বিসিএস থেকে হুবহু আসছে। তো এটা আশা করি সবাই পারার কথা। 2 নম্বর প্রশ্ন কি বলছে যে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তো এখানে দেখেন চক্রবৃদ্ধি মূলধনের অঙ্কগুলো আমাদের ইউটিউবে যারা ভিডিও দেখছেন তারা বুঝবেন। 5% মানে হচ্ছে 20/1 অথবা আমরা পার্সেন্টেজ ধরে হিসাব করতে পারি। 400 টাকা যদি আসল হয়, তাহলে প্রথম বছরের সুদ হবে 400 টাকার 1 বছরের সুদ হবে 5%। 400-এর 5% কত? 400-এর 5% মুখোমুখি হচ্ছে না, 400-এর 10% হচ্ছে 40, তাহলে 5% হবে 20। প্রথম বছরের সুদ 20। তারপরে দ্বিতীয় বছরের সুদ এই আসলের উপর কত? আবার 20 টাকা। কিন্তু প্রথম বছরের যে সুদ 20 টাকা, এর একটা সুদ হবে সুদের সুদ, যেটাকে বলে চক্রবৃদ্ধির কারণে, সেটা হবে কত? 20 টাকার 5% মানে কত? 5% মানে যেহেতু 20/1, তার মানে 20 টাকায় 1 টাকা। এই 1 টাকাটা এক্সট্রা পাওয়া যাবে দ্বিতীয় বছরে। তাহলে টোটাল কত হবে? 400 টাকা হচ্ছে আসল, 20-20-40 হচ্ছে সরল সুদ, 1 টাকা হচ্ছে এক্সট্রা সুদ, মানে 41 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর এই 400 আসল সহ টোটাল সুদ আসল হচ্ছে 441 টাকা। যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন বা আমাদের পেড ক্লাসগুলো করছেন বা ফেসবুকে আমরা এই ক্লাসগুলো নিছিলাম, তারা কয়েক সেকেন্ডের মধ্যে এইভাবে সমাধান করতে পারছেন। সূত্র প্রয়োগের থেকে এটা দ্রুত অ্যান্সার দিবে, ঠিক আছে? আচ্ছা, সবাইকে ক্লিয়ার? ওকে, আপনারা একটু ক্লাসটা বেশি বেশি করে আমাদের একটু শেয়ার দিবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে যে আমরা প্রচুর ক্লাস নেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনারা একটু রেসপন্স কম করার কারণে অনেকের কাছে আমাদের ক্লাসগুলো রিচ করে না। একটু শেয়ার দিয়ে দিবেন। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন কি বলতেছে? আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই ক্লাসটা আমি সর্বশেষ ব্যাংকের ক্লাস নিছি আর কি, ব্যাংক ম্যাথের কয়েকদিন আগে, মানে 2-3 দিন আগে বিসিএস উপলক্ষে বন্ধ করে দিয়েছিলাম। এই প্রশ্নটা ব্যাংকের ম্যাথ থেকে রিপিট করে আসছে। সেখানে লেখা ছিল যে এই এ আর বি দুইটা হচ্ছে 100 থেকে বড় সংখ্যা, আর a + b = 300 হলে এ বি এর রেশিও কত? ওই প্রশ্নটা এখানে জাস্ট বাংলায় বলে দিছে যে 100 হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? 100 থেকে বড় এই কথাটা দেখে বোঝা যাচ্ছে যে সংখ্যা দুইটা অনেক বেশি ডিফারেন্স হবে না, মানে একটা অনেক ছোট একটা অনেক বড় হতে পারবে না। তার মানে 300 আছে না, 300কে এমন ভাগে ভাঙা যাবে না যে একটা 100 থেকে কম আর একটা 100 থেকে বেশি এরকম হয়। বিষয় হচ্ছে দুইটাই 100-এর উপরে থাকতে হবে। তাহলে অপশনগুলোর মধ্যে থেকে দেখা যাচ্ছে 9 আর 1-এর ডিফারেন্সে
অনেক বেশি হচ্ছে, মানে একটা 30 একটা 270 হচ্ছে আর কি। আর 2 পাশে কি হচ্ছে যে 7 দিয়ে তো 300 কে ভাগে করা যাচ্ছে না, 3 2 যোগ করলে 5 ভাগ, তাহলে 300 কে 5 ভাগ করলে হচ্ছে 60, 3 60 180, 60 দুগুণা 120, এই দুইটাই 100 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। সবাইকে ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন, এটা অসমতার একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসছে। এরকম প্রশ্ন আমরা আগেও দেখছিলাম, ঠিক আছে? হুবহু প্রশ্ন এটা, মানে জাস্ট ডিজিট চেঞ্জ করে আপনাদেরকে আমি দেখাই দিতে পারি, আমাদের বইয়ে কত সুন্দর করে আলোচনাগুলো করা ছিল। তো আসি, এখানে কিন্তু আছে যে 4 নাম্বার বলছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, এখানে কিন্তু লেস দ্যান অর ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হয়, এটা কিন্তু মিডল টার্মের অঙ্ক, এই অংশটা মিডল টার্মের মতো করে কয়েক সেকেন্ডে করা যায়। x মাইনাস 4 ইন্টু x মাইনাস 3 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 0। বলতে পারেন এটা থেকে এটা ডাইরেক্ট কিভাবে আসলো, এটা তো আমরা অসমতার অঙ্কের নিয়মে করলাম না, এটা উৎপাদকের অঙ্কের নিয়মে। টেকনিকটা হচ্ছে যে এইখানে মাইনাস হবে না প্লাস হবে, এইখানে নির্ভর করবে এইখানে কি দেওয়া আছে। তারপরে এইখানে প্লাস চিহ্ন দেখে বোঝা যাচ্ছে যে দুইটা চিহ্ন সেম হবে, আর 12 দেখে বোঝা যাচ্ছে 3 আর 4 12 হবে, আর 7 দেখে বোঝা যাচ্ছে 3 4 যোগ করে 12 হবে, 7 হবে। তাহলে এই জন্য x মাইনাস 4 x মাইনাস 3 আপনার উৎপাদকে করলে এটা আসবে। এখন আসি, এরকম দুইটা মান আসলে তখন কি করতে হয়? তখন যেটা করতে হয় যে ইকুয়াল চিহ্ন ধরে ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে? মাইনাস 4 এটা মনে করি ইকুয়াল চিহ্ন ধরে 0, তাহলে x সমান সমান 4, আর এখানে হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল চিহ্ন 0, x সমান সমান 3। এন্ড একটা মান বড় একটা মান ছোট আসলে তখন এটা সমাধান করার সিস্টেমটা হচ্ছে x কে রেখে একই চিহ্ন দুই পাশে দিতে হয়, যে পাশে ছোট এই পাশে ছোট মানটা বসাইতে হয়, যেই পাশে বড় ওই পাশে বড় মানটা বসাইতে হয়, ঠিক আছে? এই রুলসগুলো আমাদের বেসিক ম্যাথ বইয়ে সুন্দরভাবে আলোচনা করে দেওয়া আছে, ঠিক আছে? নাটোরে একজন শতভাগ কমন দিল, শতভাগ কমন দিয়ে কাজ নেই, আমরা তো দেখাই দিব বিষয়গুলো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আসি, তাহলে x এর মানটা কি হচ্ছে 3 এর থেকে সমান অথবা বড়, আর 4 এর থেকে 4 এর সমান অথবা ছোট। আর সমাধান সেট, এখানে যখন লেস দ্যান আর ইকুয়াল টু চিহ্ন থাকে তখন ব্র্যাকেট গুলা থার্ড ব্র্যাকেট ইউজ হয়, এই জন্য এখানে 3 এবং 4 হবে অ্যান্সার। আচ্ছা, এই বিষয়টা আরেকটু আপনাদের ক্লিয়ার করে দিতে পারি আমাদের বেসিক ম্যাথ বইয়ের আলোকে। দেখেন, এই যে বেসিক ম্যাথ বইয়ে সুন্দর করে 874 নম্বর পৃষ্ঠায় ব্যবধির ব্যবহারে খুব সুন্দর করে বোঝাই দেওয়া আছে যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সরি ফার্স্ট ব্র্যাকেট আর কোথায় একটা ফার্স্ট ব্র্যাকেট একটা থার্ড ব্র্যাকেট আর কোথায় শুধু থার্ড ব্র্যাকেট ব্যবহার হয়। তো এখানে বদ্ধ ব্যবধিত থার্ড ব্র্যাকেট ব্যবহার হয় যদি সমাধানে লেস দ্যান আর ইকুয়াল টু অথবা গ্রেটার দ্যান ইকুয়াল টু উভয় সংখ্যার পাশে তৃতীয় বন্ধনী বসে। এই দেখেন 1 আর 3। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সংখ্যা রেখা যেহেতু দেখানোর দরকার নেই, এই জন্য আমরা সংখ্যা রেখার আলোচনাটা এখানে করতেছি না, ঠিক আছে? তাহলে থার্ড ব্র্যাকেট ব্যবহার হয় কখন? যখন লেস দ্যান আর গ্রেটার দ্যান এর সাথে ইকুয়াল চিহ্নটা থাকে, ঠিক আছে? তো এখানে ইকুয়াল চিহ্ন আছে, এই কারণে আমরা থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করব। 5 নম্বর, এটা তো মান নির্ণয়ের একটা সিম্পল অঙ্ক, জাস্ট হচ্ছে যে একটু সূত্রগুলো প্রয়োগ করতে হবে। এটা এই যে মানটা দেওয়া আছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 2 আর x y y z a1, আর এটা সূত্র প্রয়োগ করে অ্যানসারটা বের করতে হবে। তাহলে এটা সহজে করার জন্য একটু এক লাইনে লিখলে সুবিধা হয়, x স্কয়ার প্লাস 4y প্লাস 4y। আচ্ছা, এটা একটা লাইন করে স্কিপ করে ডাইরেক্ট লিখলাম, ঠিক আছে? কারণ কি দেখেন, যে এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা মানে তো এই ডাইরেক্ট 4y, 2 আর 2 গুণ করে 4y, এখানে 4y স্কোয়ার, ঠিক আছে? একইভাবে বাকিগুলোও রেখে ফেলি, y স্কোয়ার প্লাস 4z প্লাস 4z স্কোয়ার, তারপরে কি এখানে z স্কোয়ার প্লাস 4x প্লাস 4x স্কোয়ার, শেষেরটাতে x স্কোয়ার হবে কারণ এখানে যখন সম্পূর্ণটা স্কোয়ার হবে তখন স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে যোগ যদি করি আমরা, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস এই যে 4 যদি কমন নেই তাহলে থাকতেছে কি x প্লাস y প্লাস z, মানে এটা সাজাই নিলাম ডাইরেক্ট। আর এখানে থাকতেছে কি দেখেন, 4 কমন নিলে y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস x স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের এই স্কোয়ারগুলোর মান দেওয়া আছে 2, তাহলে এইখানে এই অংশটার মান হচ্ছে 2, এখানেও তো একইভাবে 2 বসানো যায়, তাহলে 4 দুগুণা 8 আর এই পাশে হচ্ছে 2, আর এই অংশটার মান দেওয়া আছে 1, তাহলে 4 কে 4, তাহলে 2 এ 4 6 আর 8 মিলে হচ্ছে 14। এখন তার সূত্রটা যে যত দ্রুত প্রয়োগ করতে পারবেন তার অ্যান্সারটা তত দ্রুত বাইর হবে, শর্টকাটের আসলে সুযোগ নাই। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 14। আশা করি ক্লিয়ার। পরবর্তীতে আসি,
আপনার ক্লাস করে আজকে অনেক গণিতের অ্যান্সার করতে পারছেন। ওকে, নেক্সট আসি। 6 নম্বর হচ্ছে 3x - y প্লাস 3 আর হচ্ছে 5x। আচ্ছা, এটা অপশন টেস্ট করে করা যাবে। একটু মাথা খাটাই যে 5x y আছে না ইকুয়াল টু 21, x এর মান কি বসালে y এর সাথে 21 হয়? 5 দুগুণা 10 আর 11 21 হতে পারে, 3 5 15 আর 6 21 হতে পারে। এখন দেখেন যে এটা কেন নিলাম, কারণ x এর মানটা 2 অথবা 3 একটা হবে। তাহলে এখানে যদি দেখতেছি যে 3 ধরলে 21টা মিলতেছে, একই সাথে y এর মানটা 6 নিলে 21 মিলতেছে। তাহলে এখানে এটা প্রয়োগ করে দেখি, 3 3 9 আর 9 থেকে 6 বাদ দিলে 3। যেহেতু অপশন টেস্ট করে সহজে মিলে গেল, এটা অ্যান্সার। আর লিখে করলেও বেশি সময় লাগবে না। 3x - y = 3 আর 5x + y = 21। y কেটে যাচ্ছে, তাহলে 8x এর মান হচ্ছে 24, x এর মান 3। x এর মান 3 হলে আমি যদি যে কোনোখানে বসাই দেই 3 5 15, তার মানে y এর মান হচ্ছে 21 - 15 = 6। সহজ প্রশ্ন তো, যেভাবে করবেন সেভাবেই সহজ, ঠিক আছে, কোনো জটিল নাই। তাহলে এখানে পেলাম x এর মান 3 আর y এর মান 6। 7 নম্বর প্রশ্ন। আচ্ছা, এটা সূচকের সিম্পল প্রশ্ন। জাস্ট একটু দেখেন যে এখানে প্লাস আছে, তার মানে কি এই প্লাসটা ওই পাশে চলে গেলে 4 হয়ে গেল। 4 থেকে 5 থেকে 1 চলে গেলে 4। এই হাফটা এই পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে চলে গেলে কি হবে? উল্টে যাবে, উল্টে যেয়ে কি হবে? 8 হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি 2x - 3 এই পাশে থাকলো। ছোট ছোট কাজগুলো স্কিপ করতে হবে, না হলে না পরীক্ষার হলে শুধু তো খসড়া খাতা থাকে না, প্রশ্নের উপর এত বেশি লেখার জায়গা থাকে না, দেখা যায় পুরো প্রশ্ন কালো হয়ে যাবে যদি এত বেশি লেখেন। তাহলে x - 3 = হচ্ছে এই পাশে 8 এর কারণে 2^3। তাহলে x = ডাইরেক্ট এই -3টা ওই পাশে যে হয়ে যাবে 6, 2 তো অলরেডি বাদ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার 6। আর সূচকের আমরা যে ক্লাসগুলো নেই তাতে এর থেকেও আরো বেশি স্ট্যান্ডার্ড অনেক ধরনের অঙ্ক করাই, আর এইরকম অঙ্ক তো প্রচুর করানো অলরেডি হয়ে গেছে, তো এগুলো পারার কথা। 8 নাম্বার লগের এই প্রশ্নটা ক্লাস 9 10 এর বোর্ড বই থেকে আসছে, হুবহু বেসিক ম্যাথ সহ বিভিন্ন বইয়ে কমন আছে। এমনি শরীফুল ইসলাম বলছেন আগের ম্যাথটা ক্লিয়ার না, কোনটা ক্লিয়ার না একটু কমেন্টে জানাবেন, হ্যাঁ, নাম্বারটা বলবেন। তাহলে 8 নাম্বারে কি বলতেছে যে log √8 একটা x হবে, দুইটা x আছে, ইকুয়াল টু হচ্ছে 3 1/3। আমরা জানি লগের পাওয়ার এইভাবে যদি দেওয়া থাকে, ঠিক আছে, মান ইকুয়াল টু মান দেওয়া থাকলে কি হয়? এটা অল্টার হয়ে যায় x এর সাথে। তার মানে এই লগ উঠে যে √8 এর মাথায় চলে আসবে এই 3 3 9 আর 1 10, উপরে 10 নিচে 3, আর এই এক্সটা ওই পাশে চলে যাবে। এটা হচ্ছে সূত্র। এখন আসি এটার সাথে এটার কিভাবে রিলেশনটা ডেভেলপ করা যায়। দেখেন এই √8 এর উপর পাওয়ার আছে 10/3, এই √8 মানে কি? √8 মানে হচ্ছে 2 কিউবের উপর রুট। এটা আমি আরো একটু শর্টকাটে করতে পারি, রুট মানে কি 1/2 না, আর 8 আছে যে 8 এর মানে কি কিউব। তাহলে 1/2 এর সাথে কিউব গুণ করলে 2 এর উপর পাওয়ার থাকে 3/2 গুণন এই দুইটা যদি পাওয়ার হয় কখনো, তখন কিন্তু পাওয়ার দুইটা গুণ হয়। আচ্ছা, এটা যদি কেউ চান আর একটা লাইন এক্সট্রা লিখলে হয়তো আরেকটু ভালোভাবে বুঝবেন, সমস্যা নাই। তাহলে 2 কিউব এর উপর রুট, ঠিক আছে, এর উপর আবার আছে উপরে 10/3 ইকুয়াল টু এক্স। এইখানে এই রুটের কারণে হাফ, তার মানে হাফ দ্বারা 3 কে গুণ করলে নিচে 2 চলে আসবে, আর উপরে 10/3। কারণ আমরা জানি কি x স্কোয়ারের উপর কিউব আসলে কি হয়? 3 2 6 হয়, মানে দুইটা পাওয়ার পরপর দেওয়া থাকলে গুণ হয়। তাহলে এখানে এই দুটা পাওয়ার গুণ হবে, গুণ হলে কি হবে? গুণ হলে অতএব x সমান দেখেন 2 টু দি পাওয়ারে হচ্ছে 3/2, আর এই পাওয়ারটা গুণ হয়ে যাবে 10/3। 3 3 কাটা 2 দিয়ে কাটলে 5, তার মানে x এর মানটা হবে 2 এর উপর পাওয়ার 5, 2 এর উপর পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে অ্যান্সার হচ্ছে ক 32। 8 নম্বর প্রশ্নের অ্যান্সার ক 32, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটাতে কি সমস্যা হয়েছিল? সবগুলোতে তো প্লাস ছিল, হয়তো যোগ বিয়োগ গুণ ভাগে একটু কম বেশি, ঠিক আছে না। অ্যান্সার সহ ক্যালকুলেশন সবই ঠিক ছিল। 5 নম্বর প্রশ্নের অ্যান্সার তো 14 ছিল। আচ্ছা, লগের প্রশ্ন। তারপর 9 নম্বর, 1 থেকে 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? এরকম প্রশ্ন ব্যাংকের পরীক্ষাগুলোতে অ্যাভেলেবেল আসে। আমাদের বেসিক ম্যাথ বইয়ের সংখ্যা অধ্যায় দেখবেন প্রচুর প্রশ্ন আছে এরকম, হ্যাঁ, বিভাজ্যতার অংশে। পেইড ক্লাস 3 ক্লাসে আমরা যে উন্মুক্ত ক্লাসগুলো নিছিলাম, পেইড ক্লাসের উন্মুক্ত করে দিয়েছিলাম, ওগুলো তো এরকম প্রচুর প্রশ্ন ছিল। এরকম প্রশ্ন 2টা আসছে দেখলাম। তো আসি 1 থেকে বড় 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয়? 16 দ্বারা বিভাজ্য নয় এই জিনিসটা বাইরে করা কিন্তু ঝামেলা আছে। কেন ঝামেলা আছে?
কারণ 16 দ্বারা ভাগ করা যায় যেগুলো সেগুলো বাড়ি করা যায়, 9 যেগুলো এগুলো তো অনেকগুলা। তাহলে আমাদের এই 16 দ্বারা বিভাজ্য নয় এই অংশটা নিয়ে আগে কাজ করা যাবে না। এইখানে কিন্তু অনেকের সময়ের 12টা বেজে গেছে, আমি জানি অনেকে সহজে মনে করতে যে 16 দ্বারা বিভাজ্য নয় নিয়ে ভাবতে যেয়ে কিন্তু সময় নষ্ট করছেন অনেক। কিন্তু এখানে কাজ করা যাবে না, কারণ 16 দ্বারা যদি বিভাজ্য বলতো তাহলে আমরা 16 দ্বারা 1000কে ভাগ করে ক্যালকুলেশন করতাম। কিন্তু 30 দ্বারা বিভাজ্য, এই যে কিন্তু বলছে না, কিন্তু মানে কি বিপরীত, ঠিক আছে, 30 দ্বারা বিভাজ্য। এখন 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 30 দ্বারা বিভাজ্য? 1000কে 30 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 33টি। তাহলে 1 থেকে বড় আর 1000 থেকে ছোট এরকম সংখ্যা আছে 33টি, যারা এই 30 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে এটা তো 30 দ্বারা বিভাজ্য হলো, কিন্তু এই কিন্তু বলছে তাই না, তাহলে 16 দ্বারা নয়। তাহলে এই 33টা যে সংখ্যা 30 দ্বারা বিভাজ্য, এর মধ্যে কি কি আছে বলেন তো? 33, 66, 99 এইভাবে চলতে আছে। এখন এই 33টা সংখ্যা তো অ্যান্সার না, কারণ এদের মধ্যে থেকে যেগুলা 16 দ্বারা বিভাজ্য নয় সেগুলো নিতে হয়। মানে 16 দ্বারা বিভাজ্য হলে ওইটা নেওয়া যাবে না, কারণ শর্ত পূর্ণ করবে না। 16 দ্বারা, এর মধ্যে কোন সংখ্যাগুলো 16 দ্বারা বিভাজ্য নয় আমি কিভাবে বাইর করব? এটা টেকনিক হচ্ছে 16 আর 30-এর লসাগু বাইর করতে হবে। তো লসাগু বাইর করতে যে আমরা দেখতেছি 4 দ্বারা ভাগ করলে, সরি 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 8 দুগুণা 16, 15 দুগুণা 8, 15 120, 120 আর 2 গুণ করলে 240। তার মানে 16 আর 30-এর লসাগু হচ্ছে 240। তার মানে এই যে সিরিজটা আমরা লিখতেছি না, এই লিখতে লিখতে আমরা দেবো একটা জায়গায় দিয়ে পাবো 240 নামে একটা সংখ্যা আছে, আর একটা জায়গায় দিয়ে পাবো 480 একটা সংখ্যা আছে, তারপরে পাবো 720 একটা সংখ্যা আছে, 960 একটা সংখ্যা আছে, এরপরে তো 1000 ক্রস করে যাবে। তো এই যে 4টা সংখ্যা আমরা দেখতেছি, এটা কিভাবে বুঝলাম? এই 1000কে 240 দ্বারা ভাগ করলে অটোমেটিক্যালি 4 পয়েন্ট সামথিং আসে। তার মানে 1 থেকে 1000 পর্যন্ত 4টা সংখ্যা আছে যাদেরকে 33 দ্বারা তো ভাগ করা যায়, এটা শর্ত ঠিক আছে, কিন্তু 16 দ্বারাও ভাগ করা যায়। 16 দ্বারা ভাগ করা গেলে ওটা কি নেওয়া যাবে নাকি বাদ দিতে হবে? ওটা কিন্তু বাদ দিতে হবে। কারণ কি? কারণ 16 দ্বারা বিভাজ্য 9 সাইজ। এই জন্য এই 4টা সংখ্যা এই 33টা সংখ্যা থেকে বাদ দিলে অ্যান্সার হবে 29টা সংখ্যা। এটা ব্যাংকের অন্য পরীক্ষা আগে আসছে, আমাদের বইও হুবহু আছে, ঠিক আছে। কিন্তু এখানে যারা পরীক্ষার প্রশ্ন বানাইছে তারা এখানে ওই 33-এর সাথে মনে হয় 4 যোগ করে 37 দিয়ে দিয়েছে, কিন্তু 4 তো বিয়োগ হবে তাই না? তাহলে এই প্রশ্নটার অ্যান্সার এই অপশনে দেওয়া নাই, এটার অ্যান্সার হবে 29টি, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। নেক্সট আসি 10 নম্বর। বলছে একটা সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। এই যে বৃত্তীয় তলের ব্যাসার্ধ, এটা তারা আসলে প্র্যাকটিক্যালি কি বোঝায়? এটা তারা প্র্যাকটিক্যালি বোঝায় এইরকম, ধরেন আছে যে আপনার হাতে একটা কাগজ আছে, এই কাগজটাকে আপনি গোল করলেন, তাহলে এটা একটা পাইপের মতো হয়ে গেল না? এই যে পাইপের মতো যে হয়ে গেল, অথবা এটাকে ড্রাম ভাবতে পারেন তেলের, এই তেলের ড্রাম তো এইভাবেই বানায় তাই না? একটা পাতকে বাঁকা করে এইভাবে ড্রামের বহিরাংশ বানাইলো, তারপরে নিচে একটা ঢাকনা দিয়ে দিল, উপরে একটা ঢাকনা দিয়ে দিল, এটা হয়ে গেল একটা ড্রাম বা সিলিন্ডার যাই বলে। তো এইখানে কি বলতেছে যে একটা সিলিন্ডারের বৃত্তীয় তলের, বৃত্তীয় মানে বৃত্তাকার গোলাকার তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। তার মানে এই যে গোল চাকতিটা দেখতেছেন বা ঢাকনাটা, এইটার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। মানে যা নর্মালি যদি বৃত্তীয় তল কথা না বলি আর ডাইরেক্ট বলতো যে সিলিন্ডারের ব্যাসার্ধ 2, কাহিনী কিন্তু একই। অনেকের এই নতুন কথা বলতে যে ঘাবড়ে যান, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ 2 এবং উচ্চতা 6 সেন্টিমিটার। তার মানে বিষয়টা দেখতে এইরকম, এই যে এটা একটা সিলিন্ডার, ঠিক আছে, একটু হয়ে গেল। তাহলে এই যে এখানে ব্যাসার্ধ হচ্ছে 2 আর উচ্চতা হচ্ছে কত? উচ্চতা হচ্ছে 6। আর বলছে উহার তলগুলি, তলগুলি কি? এখন আসি, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তলগুলি বলতে কি বোঝাচ্ছে? তলগুলি বলতে বোঝাচ্ছে, খেয়াল করেন, এই যে আমরা সিলিন্ডারটা নিলাম না, এই সিলিন্ডারটা বানানো হয়েছে কি দিয়ে? এই বানানো হয়েছে একটা ড্রামের পাত দিয়ে, ধরেন স্টিলের পাত দিয়ে। তাহলে এটা একটা তল। আর এই ড্রামের ধরেন আছে ঢাকনাটা খুলে ফেললাম, আবার পিছনের তলার অংশটা খুলে ফেললাম, ধরেন আছে এটা একটা ঢাকনা ছিল, এটা একটা তল ছিল, 3টা খুলে ফেললাম, তাহলে 3টা অংশ কিন্তু হইলো। এখন এই 3টার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? তখন কিন্তু ত্রিমাত্রিক থাকলো না, দ্বিমাত্রিক। আমরা ক্লাসে এগুলো খুব বিস্তারিত বোঝাই। তো এখানে এই যে নিচের বৃত্তটা, এই বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। উপরে ওইরকম আরেকটা ক্ষেত্রফল আছে, সেটার স্কোয়ার হচ্ছে পাই আর স্কোয়ার। আর এই যে কাগজটা, এই কাগজটার ক্ষেত্রফল কত? খেয়াল করেন, এই কাগজটা যখন এইভাবে গোল ছিল তখন এটার হাইট কিন্তু হচ্ছে এইচ। তাহলে আমরা যখন এটাকে সোজা করলাম তখন এটার হাইট কিন্তু এইচে আছে, ঠিক আছে, এই হাইটটা এইচ। তাহলে এটার দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটাই তো এখানে গোল আকারে ছিল তাই না?
গোল আকারে যখন ছিল তখন এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর পুরোটার পরিধি হচ্ছে 2πr এইচ, 2πr। তার মানে এই কাগজটা এইভাবে সোজা করলে উচ্চতা এইচ আর দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তটার পরিধি, তাহলে 2πr/h গুণ করলে হচ্ছে এটার ক্ষেত্রফল বাইর হবে। তাহলে আমরা আসি, তাহলে এই তিনটা ক্ষেত্রফল যোগ করলে হয়ে যাচ্ছে, একটা হচ্ছে কি πr², আবার একটা πr², এটা হচ্ছে ঢাকনা, এটা হচ্ছে তলা, আর একটা হচ্ছে 2πr × h। এই তিনটা যোগ করলে বলা হয় তলগুলির মোট ক্ষেত্রফল। এটা আবার সূত্র আছে ডাইরেক্ট, সেটা হচ্ছে 2πr² প্লাস 2πr/h। এখানেও 2πr আছে, ওইখানেও 2πr আছে, তাহলে 2πr কমন নিলে থাকে কত, 2π আর কমন নিলাম r+h। এইটা হচ্ছে ডাইরেক্ট সূত্র। যে কি সূত্র? বেলনের। এখন সূত্রটা অনেকের মনে নাই, মনে থাকে না, এই জন্য একটু বিস্তারিত দিলাম। বেলনের ক্ষেত্রফলের সূত্র, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন আসি আমরা মানগুলো বসাবো। আর এর মান কত? 2, তাহলে 2π2। এখানে কেন পাই রাখে দিতেছি, কারণ অপশনে তো পাই আছেই। আর এইখানে কি, এখানে হচ্ছে 2 × 6, তাহলে 6 আর 2 হচ্ছে 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, তার মানে 32 পাই। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 32 পাই। এখন অনেকে মনে করতে পারেন এতগুলো কথা, এরকম প্রশ্ন আগে দেখি নাই। আগে কেন দেখবেন না ভাই? আপনার তো পড়া থাকতে হবে, ঠিক আছে না? আচ্ছা দেখেন তো, যে আমাদের বেসিক ম্যাথ বইয়ের 988 নম্বর পৃষ্ঠাটা, আপনাদের যাদের কাছে বইটা আছে আমাদের এই খায়রুস বেসিক ম্যাথ বইয়ের 6 এডিশন, হ্যাঁ, এটা একটু বের করবেন। বের করে 988 নম্বর পৃষ্ঠায় দেখেন হুবহু এই নিয়মের কতগুলো অঙ্ক আছে। এই যে 43 নম্বর বলছে কোন কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাসার্ধ 1 মিটার হলে কুয়ার আয়তন কত? এটা যা বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? এই দেখেন আমরা সুন্দর করে শুধু বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দিছি। 14 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমি, 14 মিটার উচ্চতা, ওই এইচ, ভূমির ব্যাসার্ধ 6 মিটার, সমগ্র তলের ক্ষেত্রফল কত? এই যে দেখেন এই প্রশ্নটা হুবহু রিপিট, কিন্তু জাস্ট ডিজিটগুলো চেঞ্জ করে দিছি। কি করছি আমরা? এই যে 2πr × r+h ক্যালকুলেশনটা তো বসাই দিছি। এন্ড হুবহু এরকম দেখেন নিজে করুন দিয়ে একই প্রশ্ন আসছে। 12 মিটার উচ্চতা বিশিষ্ট বেলনের ভূমির ব্যাসার্ধ 3 মিটার, সমগ্র তলের ক্ষেত্রফল কত? এখন যদি কেউ এই প্রশ্ন না পারেন, সে তো আসলে পড়ালেখাই করেন নাই, ঠিক আছে না? একই রকম দেখেন 5-6টা প্রশ্ন একসাথে আছে এবং এর আগের আবার ব্যাখ্যা সহ আলোচনা দেওয়া আছে, ঠিক আছে? আশা করি ঘন জ্যামিতি খুব কঠিন জিনিস ছিল না। 11 নম্বর কি বলছে, যে কোন একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 28 ডিগ্রি 62 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? এই প্রশ্নটা যে পারেন নাই তার তো আর পরীক্ষা দিতে যাওয়া ঠিক হয়নি, ঠিক আছে? এটা আশা করি সবাই পারছেন। তো 28 ডিগ্রি হচ্ছে এক পাশে, আর এক পাশে হচ্ছে 62 ডিগ্রি। তাহলে 28 আর 62 যোগ করলে কত হয়? 28 আর 62 যোগ করলে 90 ডিগ্রি হয়। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে অপর কোণটা অবশ্যই 90 ডিগ্রি, কারণ যেহেতু তিনটা কোণ মিলে 180 মিলাইতে হবে। তাহলে একটা কোণ যেহেতু 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে 11 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ক, সমকোণী ত্রিভুজ। সবাইকে ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। 11 নম্বর। 12 নম্বর, এটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন ছিল। বলছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? পরিলিখিত শব্দটা অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু অন্তর্লিখিত কথাটা তো মনে আছে, তাই না? আচ্ছা, তাহলে অন্তর্লিখিতর বিপরীতটা হচ্ছে পরিলিখিত। বিষয়টা কিরকম? ধরা আছে যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে একটা হচ্ছে বাহু, এই যে একটা বর্গ, এই বর্গটার একটা বাহু হচ্ছে 4, তার মানে সবগুলো বাহুই 4, ঠিক আছে না? আচ্ছা, সেন্টিমিটার বাহু বর্গক্ষেত্রের পরিলিখিত। এখন অন্তর্লিখিত মানে ভেতরের দিকে, তাহলে একটা বর্গের অন্তর্লিখিত যদি না হয় তাহলে এটা কি হবে? পরিলিখিত মানে বাইরের হবে। আচ্ছা, তাহলে বাইরের বৃত্তের ক্ষেত্রফল কত? তার মানে এই বর্গটার বাইরে দিয়ে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তটার ক্ষেত্রফল কত? তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমাদের আর এর মান দরকার। তো আমরা জানি বর্গের সাথে যখন বৃত্তের রিলেশন তৈরি হয়, তখন বর্গের কর্ণের সাথে বৃত্তের রিলেশন তৈরি হয়। বর্গের যেটা কর্ণ, ওইটা বৃত্তটা হচ্ছে ব্যাস। তাহলে বর্গের কর্ণ কত এখানে? যেহেতু এক বাহু 4, তাহলে বর্গের কর্ণটা হবে 4√2, এটা পুরাটাই। এখন পুরো কর্ণটা আবার কি? এই বর্গ বৃত্তটার ব্যাস। তাহলে বৃত্তটার এই অংশ ব্যাসার্ধ কতটুকু? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, মানে এটাকে 2 দ্বারা ভাগ করে 2 2 4 কাটলে থাকে 2√2। এটা হচ্ছে আর এর মান হচ্ছে 4√2 কে 2 দ্বারা ভাগ করলে 2√2। তাহলে 2√2 যদি আর এর মান হয়, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কত? πr², তার মানে π2√2²। তাহলে পাই 2 এর উপর স্কয়ার মানে 4, √2 এর উপর স্কয়ার মানে 2, তার মানে হচ্ছে 8 পাই। তাহলে এটা হচ্ছে 12 নম্বর প্রশ্নের অ্যান্সার ক,
8 পাই বর্গ সেন্টিমিটার। আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সটে আসি। এরকম প্রশ্ন কিন্তু আমরা আমাদের পেইড কোর্সে হোক আর ফ্রি ক্লাসে হোক, আমরা পরীক্ষা যে ক্লাস নিছিলাম আমাদের বেসিক ম্যাথে অনেক ধরনের প্রশ্ন আছে এরকম। 13 নম্বর প্রশ্নটা বিন্যাসের একটা প্রশ্ন আসছে, এটা ফ্রি ক্লাসগুলোতে নিছিলাম। কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত? তাহলে কনিকের কি আছে? সি আছে 2টা, তাই না? তাহলে এখানে রিপিটের হিসাব সূত্রটা পড়বে। রিপিটের সূত্রটা কি? এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড পি ফ্যাক্টরিয়াল ইনটু কিউ ফ্যাক্টরিয়াল ইনটু আর ফ্যাক্টরিয়াল। এর মানে হচ্ছে টোটাল কতটা অক্ষর আছে? 5টা। আর এখানে রিপিট কি আছে? সি আছে। কয়বার আছে? 2বার। তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। 5 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 120, 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হচ্ছে 60। তাহলে এখানে বিন্যাস হবে 60। এখন অনেকে এসে কঠিন মনে করে বিন্যাস সমাবেশ করেনি নাই, অথচ দেখেন কত সহজ প্রশ্ন আসছে। বিগত সালের কলকাতা যে প্রশ্ন আর আমেরিকার যে একটা প্রশ্ন আসছিল ওইটা পড়লে এটা পারা যায়। আজ 14 নাম্বার, ঠিক আছে? 14 নম্বর কি বলছে? যদি এ সমান সমান এক্স এবং এক্স হলো 5, 7 দ্বারা বিভাজ্য। ওই যে বিভাজ্যের একটা কথা বললাম না, যে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা 5, 7 দ্বারা বিভাজ্য, মানে 5 ও 7 দুইটা দ্বারা বিভাজ্য হবে। এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 5, 7 দ্বারা বিভাজ্য, কিন্তু 5, 7 দ্বারা বিভাজ্য তো আনলিমিটেড সংখ্যা আছে, ঠিক আছে না? এখন লিমিটেড করে দিছে এবং এক্স ইজ লেস দেন 150, তার মানে এক্স এর মানটা আনলিমিটেড না, 150 এর থেকে ছোট। তো 5 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়, এরকম সংখ্যা আছে কোনটা? 5, 7 এর লসাগু হচ্ছে 35। তাহলে 35 থেকে শুরু, 35, 35 এর ডাবল 77, 77 এর আবার 3 35 এ 105, 4 35 এ 140, 5 35 এ 175, কিন্তু 150 এর নিচে তো থাকতে হবে, তাই না? তাহলে 150 এর নিচে যেহেতু থাকতে হবে, সেহেতু এই 4টা সংখ্যা হবে আমাদের এক্স এর ভ্যালু হতে পারে, ঠিক আছে? তো এখন আসি, তাহলে এক্স এর মান কয়টা? 1টা 2টা 3টা 4টা, তাহলে এক্স ইকুয়াল টু 4টি উপাদান। এক্স এর ভ্যালুটা হচ্ছে 4টা সংখ্যা। এন্ড পাওয়ার অফ এ চাইছে, তাহলে পাওয়ার সেট বের করার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে n বা উপাদান হচ্ছে কয়টা? উপাদান হচ্ছে 4টা, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 16। 16টি হবে সদস্য সংখ্যা। তাহলে গণিত কি সোজা আসছে না কঠিন আসছে বলেন? আমরা যেগুলো পড়াইছি এগুলো কিন্তু মানে অনেক বেসিক থেকে আসছে, মানে এর থেকে আরো কঠিন জিনিসও আমরা কিন্তু পড়াইছি আমাদের মেইন ক্লাসগুলোতে। 15 নম্বর দেখেন, ম্যাথের লাস্ট ওয়ান। আপনার কি মানসিক দক্ষতার প্রশ্নের সমাধানগুলো দেখবেন নাকি ম্যাথ করে ক্লোজ করে দিব? আচ্ছা, তাহলে 15 নম্বর দেখেন, প্রবাবিলিটির খুব বেসিক একটা প্রশ্ন। এই প্রশ্ন হুবহু 37 নম্বর বিশেষ একটা প্রশ্ন আসছে, সেটার সাথে মিল আছে। বলছে একটা থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। তাহলে 3টা ভিন্ন ভিন্ন ধরনের বল। আচ্ছা, এখন কি বলতেছে? দৈব চয়নের মাধ্যমে একটা বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা। এই যে সাদা না হওয়ার সম্ভাবনা মানে কি? সাদা না হওয়ার সম্ভাবনা মানে সাদা হবে না, তাহলে হবে কি? হবে নীল অথবা কালো। তাহলে এখানে বল আছে কতটা? বল আছে 5টা যোগ 10টা যোগ 20টা। এখন সাদা হবে না, তার মানে হবে কি? নীল অথবা কালো। তাহলে নীল আর কালোর সংখ্যা হচ্ছে 5 যোগ 20, তার মানে উপরে 25 নিচে 35, কাটাকাটি করলে 7 এর উপরে 5। এটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার। তো আশা করি ক্লিয়ার নাকি? আপনার বই থেকে পৃষ্ঠা সহ সমাধান দেন। হ্যাঁ, আমি এটা পরবর্তী এখানে সময়ের অভাবে পৃষ্ঠাগুলো বাইর করে সুন্দর করে সাজাইতে পারি নাই, ঠিক আছে? আমি সুন্দর করে আমাদের গ্রুপে এবং পেজে পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? তো সর্বশেষ একটা ঘোষণা আপনাদের দিয়ে রাখি, আমরা কিন্তু আমাদের যে বেসিক ম্যাথ এবং মানসিক দক্ষতা বইয়ের উপর কোর্স, ফুল কোর্স চালাচ্ছিলাম। এই কোর্সে আমরা নতুন করে 47তম বিসিএস এর জন্য শুরু করতে যাচ্ছি। যারা জুনিয়র আছেন এবং 47তম বিসিএস কে টার্গেট করে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে চান, তারা আমাদের এই বেসিক ম্যাথ বইয়ের ফুল বইটা, আজকে হয়তো প্রশ্ন সহজ আসছে, মনে হচ্ছে যে এইটা কয়েকটা পড়লে তো হইতো, কিন্তু আপনি তো জানেন না যে কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন আসবে। এই জন্য সবগুলো টপিক মোটামুটি পড়তে হবে। বিসিএস সহ যে কোনো পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে আমাদের এই ফাউন্ডেশন কোর্স করলে। তো এই বেসিক ম্যাথের ফাউন্ডেশন কোর্সটাতে আমরা আগামীকাল থেকেই ভর্তি শুরু করব। আমাদের এই বইয়ের কোর্সে মাত্র লাইভ ক্লাস হয়ে গেছে 20%, এবং বিসিএস এর সিলেবাসের সবগুলো টপিক এখন মোটামুটি বাকি আছে, জাস্ট 2-3টা টপিকের ক্লাস হয়েছে। তো এই কোর্সে যারা আপনাদের পরিচিত শুভাকাঙ্ক্ষী যারা আছে এবং জুনিয়র যারা আছে, তাদেরকে আমাদের এই বেসিক ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি, দুইটা কিন্তু আলাদা আলাদা কোর্স, আমাদের যে কেউ ভর্তি হয়ে যেতে পারেন। বাংলাদেশে শুধু বিসিএস পরীক্ষা হয় না, বিসিএস বাদেও প্রতি সপ্তাহে, বিসিএস পরীক্ষা তো হয় 1 বছর পরে, বিসিএস বাদেও প্রতি সপ্তাহে সপ্তাহে প্রচুর পরীক্ষা চলমান থাকে। তো এই সবগুলা কোর্সের বেসিক ফাউন্ডেশন তৈরি করার জন্য আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ের উপর চলমান বেসিক ম্যাথের কোর্সে ভর্তি যে কেউ হয়ে যেতে পারেন। এটার জন্য আমাদের এই পেজের
ইনবক্সে নক করলেই হবে। মাত্র বেসিক ম্যাথের ফি হচ্ছে মাত্র 1200 টাকা এবং মেন্টাল অ্যাবিলিটির ফি মাত্র 1400 টাকা। একসাথে ভর্তি হলে ডিসকাউন্ট আছে, বিস্তারিত আমাদের পেজে জানতে পারবেন। তো আমাদের এই কোর্স যারা করছেন তারা কিন্তু আমাদের আজকে এই পরীক্ষায় ফুল মার্কস ক্যারি করার কথা, যদিও 30টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন ভুল ছিল। মানে ভুল ছিল বলতে কি অপশনে অ্যান্সার দেওয়া ছিল, এটা তো আমাদের দোষ নাই, ঠিক আছে। তো আশা করি সবাই অনেক ভালো করছেন এবং যারা আরো লম্বা সময় ধরে প্রিপারেশন নেবেন তারা আরো অনেক ভালো করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। আর আমাদের এই ক্লাস কিন্তু চলমান আছে, রানিং, বুঝছেন। আগামীকালকে থেকে এই ক্লাস শুরু হয়ে যাবে, মানে আগামীকাল থেকে ভর্তি শুরু হয়ে যাবে। আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা জয়েন করে নেবেন যারা যারা জয়েন করতে ইচ্ছুক। আর লম্বা প্রিপারেশন না নিয়ে রেস্ট নিতে থাকবেন, তো দেখা যাবে যে কিছুদিন পরে আবার পরীক্ষার রাত চলে আসবে, আবার তাড়াহুড়া, আবার হতাশায় বাড়বে। সিরিয়াস হবেন, একটু আর্লি সিরিয়াস হবেন।